পর্বতপুর নামক একটি ছোট গ্রামে বাস করত দুই ভাই। দুজনেই ছিল কৃষাণ, আর তারা দুজনেই তাদের বউয়ের সাথে থাকতো। কিন্তু বড় ভাই মোহন আর ছোট ভাই মনীষের সুখী জীবন দেখে খুব হিংসে করত। ভিতর ভিতরে খুব জ্বলে মরতো। সবসময় সে পুরো জমি ও ক্ষেত কেড়ে নেওয়ার চেষ্টা করে। মোহন তার বউ কোয়েল আর মনীষ তার বউ হাসির সাথে নিয়ে নিজেদের ঘরে বাস করত। কিন্তু ঘর তো একটি ছিল, তবে ওখানে একতা একদম ছিল না। শুনেছো তোমরা? এবার আমাদের ফসল এই গ্রামের সবার মধ্যে ভালো হয়েছে। আমাদের জমিতে এবার সোনার ফসল ফলেছে। আমার কি যে ভালো লাগছে, বলে বোঝাতেই পারবো না। আর অন্যদের ফসল দেখে মনে হচ্ছে ওদের ঘরে এবার একটা দানাও আসবে না। মনে হয় দাদার জমিতে এইবার ফসল অনেক ভালো হয়েছে, তাই জন্যই এত বলে বেড়াচ্ছে। মোহন ও কোয়েলের কথা শুনে মনীষ ও হাসি দুজনে নিরাশ হয়ে জমি থেকে যেতে থাকে। আর তাদের ফসল দেখে মনীষ বলে, আমাদেরও ফসল কম হয়নি। আমাদের এখন থেকে পরের বাড়ির ফসলের জন্য পরিশ্রম করা শুরু করে দিতে হবে। তাহলে এইবার আমরা একটি দামি সুন্দর দেখে বিছানা কিনবো। আর আমি এবার তোমার সাথে সাথে জমিতে কাজ করে তোমাকে সাহায্য করব। তারপর দুজনে ওখান থেকে তারা তাদের বাড়িতে ফিরে যায়। আর পরদিন বাজারে ফসলের দাম দরাদরি শুরু হয়ে যায়। সকল কৃষাণ তাদের ফসল নিয়ে হাজির হয়। আর মোহন কোয়েলও চলে আসে। ও কোয়েল হাসিকে হঠাৎ বাজারে দেখতে পেয়ে বলল, তোমাদের কেমন ফসল হয়েছে দেখি তো। আর এই ফসলগুলো তো আমাকেই বিক্রি করতে হবে তোমাদেরকে। এগুলোর দাম আমি বলে দিতে পারি, বলবো নাকি? দিদি, আপনার নামটাই শুধু কোয়েল, কিন্তু কথাগুলো একদম কঠোর। কোনো রস কস নেই। জন্মের সময় মনে হয় মাসিমা আপনার মুখে এক ফোঁটা মধু দেয়নি। আর আমাদের যতটুকু হিসাব হবে আমরা নিজেরাই দেখে নিব। এসব কথা শুনে কোয়েল ওখান থেকে মন খারাপ করে চলে যায়। আর অন্যদিকে হাসি তার ফসল দাম দর করতেই থাকে ব্যাপারীদের সাথে। আসেন হাসি দিদি, এবার আপনাদের ফসল কেমন হয়েছে? দেখে তো অনেক ভালোই মনে হচ্ছে। কি আর বলবো দাদা, এইবার তো ফসল ভালোই হয়েছে, কিন্তু তুলনায় অনেক কম হয়েছে। ধানের চাষ যে এখন সবাই কেমনে করছে বুঝি না। ধানের চাষ আজকাল কম করার জন্যই তো এখন এতটা দামে বিক্রি হচ্ছে। হাসি তার ধানের ফসল নিয়ে বাজারে দাম দর করে যাচ্ছিল। আর এদিকে কোয়েলের ধানের ফসলের দাম লেগে পড়ে। ধানের দাম দেখে কোয়েলও মোহন নিরাশ হয়ে যায়। আর এখানে মনীষ ও হাসি ধানের ফসলের দাম পেয়ে অনেক খুশি হয়। আমি তোমাকে বলেছিলাম এইবার আমরা ধানের চাষ করি, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। এখন দেখো, আমাদের থেকে মনীষদের ধানের দাম পেয়ে গেল। আরে, তাতে কি এমন বড় ব্যাপার হয়ে গেল? আমরাও পরের বার ধানের চাষ করব। এটা কি এমন বড় ব্যাপার? তারপর মোহন ও কোয়েল দুজনে ধানের চাষ করার জন্য জমিতে কাজ শুরু করে দেয়। অন্যদিকে মনীষ হাসিও তাদের জমিতে ধান চাষের জন্য কাজে লেগে পড়ে। হাসি শুনছো? এবার আমাদের জমি অনেক ভালোভাবে তৈরি হবে। আর এইবারও আমরা ধানের চাষ করব। এভাবেই বেশ কিছুদিন কাটতে থাকে। আর এদিকে মোহন তার ধানের জমিতে দামি দামি সার নিয়ে এসে দিতে থাকে। আর তার ফসলগুলোকে অনেক ভালোভাবে দেখাশোনা করে। একদিন তার বউ কোয়েল জমির ফসল দেখতে আসলে মোহন বলে, আমাদের জমি চারদিকে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরাও দিতে হবে, নয়তো আমাদের জমিতে পশু চলে আসবে। আর তাতে আমাদের ফসলের লোকসান হতে পারে। মোটেও না। এই ফসলের পিছনে এইবার আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। আর এখন আমরা কোনো কিছু খরচ করে টাকা নষ্ট করব না। আমাদের কাছে তো এছাড়া আর কোনো রাস্তা নেই। যদি কোনোভাবে পশু আমাদের ফসল খেয়ে নেয়, তো আমাদের জন্য কি বেঁচে থাকবে? তোমার ছোট ভাই তো তার জমিতে কোনো কাঁটাতারের বেড়া লাগায়নি, তো আমরা কেন বেকার বেকার এসব নিয়ে চিন্তা করছি? মনীষ তার জমির দেখাশোনা অনেক ভালোভাবে করে যাচ্ছিল। প্রতি রাতে সে জমির পাশে বিছানা পেরে ঘুমাতো। এইবার আমি আমার জমির অনেক ভালোভাবে দেখাশোনা করব। এইবারে চাষের মাধ্যমেই আমি আমাদের পুরো বছরের খরচ চালিয়ে নেব। আমাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। তুমি দেখে নিও, আমরা আরো পরিশ্রম করব আর ফসল কেটে বাজারে বিক্রি করে দেব।
অন্যদিকে যখন মোহন মনীষের ধানের চাষ দেখে তো সে অবাক হয়ে যায়, কারণ মনীষের ফসল অনেক উর্বর ও সোনার মতো চকচক করছিল। সমস্ত জিনিস দেখে মোহন তার বউ কোয়েলের কাছে যায় আর ওকে সব কথা খুলে বলে। কিন্তু এটা কিভাবে হতে পারে? না কোনো দামি সার, না কোনো পাহারাদারি, তবুও এত ভালো ফসল কিভাবে সম্ভব? আমি তো তেমন কোনো কিছু শুনতে পাইনি হাসির কাছ থেকে। তোমাকে কিছু করতে হবে এবার। দাঁড়াও, আমি ওর ওষুধ জানি, এক সাধু বাবার কাছে। উনি কোনো একটা উপায় ঠিক বের করে দিতে পারবে। তুমি শুধু ভাবো, ওই মনীষের শেষ সময় এসে গেছে। তারপর মোহন ও কোয়েল দুজনে মিলে একটি গুহায় থাকা সাধু বাবার কাছে যায় আর ওদের এই সমস্যার সমাধান জিজ্ঞাসা করে। সব শুনে সাধু বাবা বলল, জয় ভোলে বাবার জয়, জয় ভোলে বাবার জয়। আমি তোমাদের সমস্ত কথা শুনেছি। আমি তোমাদের একটু ওষুধ দিচ্ছি। এই জিনিসটা নিয়ে গিয়ে তুমি তোমার ছোট ভাইয়ের ফসলে ছিটিয়ে দিবে, আর দেখবে ওর সব ফসল পুরো লোহাতে পরিণত হবে। এই বলে সাধু বাবা মোহনকে একটি ওষুধ দিয়ে দেয়, যা নিয়ে মনীষের জমিতে ঢেলে দিতে বলে। ঠিক আছে, আমরা তাই করব বাবা। তারপর মোহন সেই রাতে চুপি চুপি মনীষের জমিতে গিয়ে পুরো ফসলে সাধু বাবার দেওয়া ওষুধ ঢেলে দেয়। আর পরদিন সকাল হতেই যখন মনীষ ঘুম ভেঙে যায়, তো সে তার জমির ফসল দেখে অবাক হয়ে যায়। আর মনীষ ওখানে জমির পাশে বসে কান্না করতে থাকে। হে ভগবান, এসব কি হয়ে গেল? আমার ফসল লোহা কেমন হয়ে গেছে? আমি কি পাপ করেছিলাম ভগবান? আর কার কি ক্ষতি করেছিলাম? এখন আমি কোথা থেকে কিভাবে আমার সংসার চালাবো? হাসি, হাসি কোথায় তুমি? এই দেখো, আমাদের ফসলের কি হয়েছে। মোহনের চিৎকার শুনে ওখানে হাসি ও তার সাথে পুরো গ্রামবাসী চলে আসে। সাথে মোহন কোয়েলও আসে। সবকিছু দেখে হাসি মনীষকে বলল, কিন্তু এসব কি করে হয়ে গেল? কাল রাতেও তো আমাদের জমির ফসল একদম ভালো ছিল, আমি নিজেই দেখেছি। এখন আমরা কি করব? লোহার ধানের চাষ দেখে মোহন আর কোয়েল মনে মনে অনেক খুশি হয় আর বলতে থাকে, ও কোনো ব্যাপার না ছোট ভাই, তোমরা না হয় কিছুদিন আমাদের ঘর থেকে ধান নিয়ে বানাও আর খেয়ে নাও। এখন আর কি করবে বলো হাসি বোন? এখন কান্না করা বাদ দাও আর আমাদের ঘরে চলো, কিছু খেয়ে নিবে। আমি কোথায় কান্না করতেছি? আমাদের সাথে ভালো হোক আর খারাপ হোক, যাই হোক না কেন, কিন্তু আমরা তোমাদের ঘরে কখনোই যাব না। তোমরা আমাদের চিন্তা করা বাদ দাও। এভাবে দুই পরিবারের ঝগড়া দেখে তাদের গ্রামের মহাজন হাসতে হাসতে আসে আর বলে, আরে মহিষ বাবা, এভাবে কান্না করার কি আছে? তোমার তো খুশি হওয়া উচিত। কিন্তু কিভাবে? আমাদের এমন ফসল কে নিবে? তুমি শুধু এই কথাটাই ভাবো, ধান চাষ করে কতটুকু এমন টাকা পেতে, আর এখন তো তোমার ফসল লোহার ধান হয়েছে। আর এই সময় বাজারে লোহার ভালো ব্যবসা চলতেছে। তুমি তো অনেক ধনী হয়ে যাবে যদি এসব একবার বিক্রি করে দাও। এসব কি সত্যি? আপনি কি এমন কাউকে চিনেন যে আমাদের এই লোহার ফসল কিনে নিতে পারে? আমি তো জানি, তুমি কোনো চিন্তা করো না। তুমি সব সময় সুখে থেকো। যে পস্তানোর সে এমনি পস্তাবে। মহাজনের বলার পর মনীষ তার লোহার ধানের ফসল বিক্রি করে দেয় আর অনেক সুখে জীবন কাটাতে থাকে। অন্যদিকে কোয়েল ও মোহন এই ধানের ফসলের বাজারে অনেক কম দামে বিক্রি করে। তারা দুজনেই নিজেদের ভুলটা বুঝতে পারে। দে বলছি আমার চিরুনি। এতক্ষণ তো চিরুনিটা এখানেই পড়েছিল, এতক্ষণ চুল আঁচড়াতে পারিসনি? আমি চুল আঁচড়াতে এলাম আর অমনি নিতে চলে এলি। দেখ সৃষ্টি, একদম ভালো হচ্ছে না কিন্তু, আমায় চিরুনিটা দে। বৃষ্টি আর সৃষ্টি দুই যমজ বোন, বাড়িতে সারাক্ষণ তাদের ঝগড়া লেগেই থাকে। এ নিয়ে বাবা মার চিন্তার কোনো শেষ নেই। দুজন যখন ঝগড়া করছিল, পাশের ঘর থেকে তাদের বাবা বলল, এই যে, আবার তোমার মেয়েদের ঝগড়া শুরু হয়ে গেছে। সকাল সকাল কোথায় একটু হাসি মুখে বের হব? এই দুই মেয়ের যন্ত্রণায় তার কি আর শেষ আছে? কি করব বলো? ওদের যত বলি ঝগড়া না করতে, ওরা তত বেশি ঝগড়া করে। শুনেছি যমজ ভাই বোনদের নাকি ভালোবাসা অন্য সবার থেকে বেশি থাকে। এদেরকে দেখলে তো তা মনেই হয় না। মা দেখো, সৃষ্টি আমাকে কিছুতেই চিরুনিটা দিচ্ছে না। ও মিথ্যে বলছে,
ও যখন চিরুনিটা চেয়েছে আমি তখন আমার চুল আঁচড়াচ্ছিলাম। এই নে তোর চিরুনি। তোদের যন্ত্রণায় আমি আর পারি না, মাঝে মাঝে মনে হয় সব রেখে চলে যাই। সব ওই মেয়েটার দোষ, সকাল সকাল চিরুনি নিয়ে ঝগড়া লাগিয়ে দিল। ঢং দেখে বাঁচি না, নিজে দোষ করে এখন আমার ঘাড়ে চাপানো হচ্ছে। মা বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আমি চললাম, তবে শোন, বাড়িতে ঝগড়া করলে কিন্তু তোদের বিয়ে দিয়ে দিব। রহিম চলে যেতেই বৃষ্টি সৃষ্টি একে অপরের দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। দেখলে মা, ও কেমন আমায় ভেঙচি কাটলো। আর তুই বুঝি আমার ভেঙচি কাটিসনি? এবার মনে হয় সত্যি তোদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। বৃষ্টি, সৃষ্টি, একবার আয় তো এদিকে। এই দেখ তোদের জন্য কি এনেছি। কি এনেছো আমার জন্য? তোর জন্য না বাবা, আমার জন্য এনেছে। তোরা আবার শুরু করলি? এই নে, তোদের জন্য মেলা থেকে মালা কিনে এনেছি। এই নে বৃষ্টি, এটা তোর, আর এটা সৃষ্টির। এ কি বাবা, তুমি তো দেখছি সত্যি সৃষ্টিকে বেশি ভালোবাসো। ওর মালাটাই বেশি সুন্দর, আর আমার মালাটা মোটেও সুন্দর না। দেখলি তো বাবা সত্যি আমাকে বেশি ভালোবাসে। বাবা আমার মালাটা আমাকে দাও। তুমি ভালো করে জানো ওরা কেমন, তুমি কেন ওদের জন্য আলাদা আলাদা মালা কিনতে গেলে? বেশ হয়েছে, দেখো মা মালাটা আমার গলায় কি সুন্দর মানিয়েছে। কি রে বৃষ্টি, আমাকে কেমন লাগছে? এই নে, এই মালাটাও তুই রাখ, আমি চললাম আমার ঘরে। তোদের যা আচরণ তাতে তোদের কারোরই এ মালা নেওয়ার দরকার নেই, মালাগুলো আমার কাছেই থাক। কিন্তু মা। বেশ হয়েছে, এবার চল, ঘুমাই চল। ভেবেছিলাম বয়স বাড়ার সাথে সাথে এদের ঝগড়া বিবাদটা কমে আসবে, কিন্তু এখন তো মনে হচ্ছে জীবনেও ওদের সম্পর্ক বদলাবে না। তুমি বেশি চিন্তা করছো, আর কিছুদিন গেলেই ওরা ঠিকই ওদের শুধরে নেবে। তাছাড়া ওদের তো বিয়ের বয়স হয়ে গেছে, আর কতদিনই বা একসাথে থাকবে। এই কয়েকটা দিন না হয় একসাথে মানিয়ে চলুক। এভাবে বলো না, আমরা যখন থাকবো না ওদের আপন বলতে কিন্তু ওরা দুজনই থাকবে। তাই বেঁচে থাকতে আমাদের এমন কিছু করতে হবে যাতে ওদের সম্পর্কটা ঠিক হয়ে যায়। কিন্তু কি করবে? তোমার মাথায় কি কোনো বুদ্ধি এসেছে? আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। কিছুদিনের জন্য আমরা না হয় কোথাও থেকে বেরিয়ে আসি, দুজন একা থাকলে ওরা ঠিক হয়ে যেতে পারে, তবে ওদেরকে না জানিয়ে যেতে হবে। এতে যদি বিপরীত হয়? তাছাড়া আমরা চলে গেলে ওরা আমাদের খুঁজবে না। যাওয়ার আগে আমরা একটা চিরকুট লিখে রেখে যাব, যতদিন না ওদের সম্পর্ক ঠিক হবে ওরা যেন আমাদের না খোঁজে। এতে কাজ হবে? চেষ্টা করে দেখলে তো আর ক্ষতি নেই। এবার খেতে চলো। খাওয়া দাওয়া শেষ করে রহিম আর রহিমের বউ ঘুমিয়ে পড়লো। পরদিন একটা চিরকুট বৃষ্টি সৃষ্টির খাটের পাশে টেবিলে রেখে রহিম ও তার বউ বেরিয়ে গেল। পড়ে পড়ে কেমন ঘুমোচ্ছে দেখ। এই বৃষ্টি ওঠ বলছি। কি হয়েছে, সকাল সকাল এভাবে ডাকছিস কেন? ডাকছি কারণ বাবা মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আবার কেমন কথা? মা বাবা কোথায় যাবে? দেখ আশেপাশে কোথাও আছে। আবার শুয়ে পড়লি? আরে আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। দাঁড়া, তোর ঘুম কিভাবে ভাঙাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। সৃষ্টি খাটের পাশের টেবিলে রাখা পানির জগটা ধরতেই দেখলো সেখানে একটা চিরকুট পড়ে আছে। এটা আবার কি, দেখি তো এখানে কি লেখা আছে।
সর্বনাশ হয়ে গেছে। একে এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? সব তোর জন্য হয়েছে। কি হয়েছে বলবি তো? বাবা আর মা আমাদের ছেড়ে চলে গেছে। এখানে লিখে গেছে আমরা যদি আমাদের সম্পর্ক ঠিক করতে না পারি তাহলে ওরা কখনোই ফিরে আসবে না। কি বলছিস এসব? দেখি, দে আমায় চিরকুটটা। সব তোর জন্য হয়েছে, সারাক্ষণ ঝগড়া ঝগড়া। হে আল্লাহ, না জানি আমাদের বাবা মা কোথায় চলে গেছেন। আমি ঝগড়া করি? তোর কথা শুনেই বোঝা যাচ্ছে কে ঝগড়া করে। বেশ, আমরা দুজনেই ঝগড়া করি। এবার খুশি তো? যাই হোক, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমার জন্য কিছু রান্না কর। কেন, আমি কি তোর চাকর নাকি? খিদে পেলে নিজেই কিছু রান্না করে নে, পারলে আমাকেও দিস। আমি চাইলেও তোর সাথে সম্পর্ক ঠিক করতে পারবো না। বেশ, আমি একাই চললাম খাবার তৈরি করতে। বৃষ্টি রান্নাঘরে গিয়ে ডিম ভাজতে লাগলো। তখন হাতে গরম তেল পড়তেই চিৎকার করতে লাগলো। মরে গেলাম, হাতটা বুঝি পুড়েই গেল। দেখি কি হয়েছে। এই নে, ঠান্ডা পানিতে একটু হাত ভিজিয়ে রাখ। যে কাজ পারিস না সেটা কেন করতে আসিস? ওখানে গিয়ে বস, আমি তোর জন্য ডিম ভাজি আর রুটি বানিয়ে আনছি। তুই আমায় নিয়ে এত ভাবিস? আমার সামান্য হাত পোড়া নিয়ে তোর এত চিন্তা? ঢং দেখে বাঁচি না, তোকে নিয়ে কেন চিন্তা করব? আমি ভাবছিলাম বাবা মায়ের কথা। তারা যদি এসে দেখে তাদের মেয়েরা আমি খেয়াল রাখিনি, তাহলে তো আমাকে কথা শুনতে হবে। কথা না বলে ওখানে গিয়ে বস। খাওয়াটা বেশ ভালোই হলো। তা তো হবেই, আমি করেছি বলে কথা। বেশ, তাহলে দুপুরের রান্নাটা কিন্তু আমি করব। আপনাকে কিছু করতে হবে না, ওই পোড়া হাত নিয়ে রান্না করে আমাকে কথা শোনাবি, তাই না? তা হবে না। হ্যাঁ, বুঝেছি, সব কাজ তুমি করে ভালো মেয়ে সাজতে চাও। তা হচ্ছে না, যাও তুমি, আমি ঠিক সামলে নিতে পারবো। ভুলে যেও না, আমি তোমার 5 মিনিটের বড়। বেশ, আমি তাহলে বাইরের কাজগুলো সেরে ফেলি। তখনই বৃষ্টির বান্ধবী মিলে আসলো। এ কি বৃষ্টি, তুই রান্না করছিস? শুনলাম সকালে নাকি তোর হাত পুড়ে গেছে। তেমন কিছু না, সামান্য তেলের ছিটে লেগেছে। তুই যাই বলিস, সৃষ্টি আসলেও তোকে ভালোবাসে না, নইলে হাত পড়ে গেছে জেনেও তোকে রান্না করতে দিয়েছে। না জেনে কিছু বলবি না, ভুলে যাস না ও আমার বোন। তাছাড়া ও আমাকে রান্না করতে দিতে চায়নি, আমি নিজেই জোর করে এটা করছি। যখন আমার হাত পড়েছিল তখন তুই সেখানে ছিলিস না, সৃষ্টি আমার যত্ন নিয়েছে। একদিনে তোর এত পরিবর্তন, যে সৃষ্টি নামে তুই এত কথা বলতি আজ তার সুনাম করছিস। শোন মিলি, তুই যতই আমার বান্ধবী হোস না কেন, সৃষ্টি কিন্তু আমার বোন। তুই ভুলেও ও নামে আমাকে কিছু বলতে আসবি না। যে বোনের নামে সারাদিন এটা সেটা বলতি, আজ সে বোনের জন্যই এত দরদ। আসলে সৃষ্টি ভালো। আর যাই হোক, সামনে আর পিছনে আরেক তো না। কি রে মিলি, আমার বোনের সাথে বনছে না বলে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছিস এখন? আরে সৃষ্টি, তোকে আমার খুব চেনা আছে, তুইও কিন্তু বৃষ্টির নামে আমায় কম কথা বলিসনি। তাই বলছি, ভালো থাকতে আমাদের দুই বোনের সম্পর্ক নষ্ট করতে আসিস না, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। এ তো দেখছি আমি দুধে মিলে গেছে, যেখানে আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। বেশ, আমি যাচ্ছি, তোদের সাথে আমার আর কোনো কথা নেই। আমরা দুই বোন থাকতে আমাদের আর কোনো বন্ধুর প্রয়োজন নেই। একে আমায় জড়িয়ে ধরলি যে। বেশ করেছি, আমায় ক্ষমা করে দে বোন।
ছোটবেলা থেকেই ভাবতাম যমজ বোন হওয়ায় বাবা মা দুজনের ভালোবাসাটা ভাগ করে ফেলেছি, এই কারণে তোকে হিংসে করতাম। এভাবে বলিস না, আমিও না ভেবে তোকে অনেক কষ্ট দিয়েছি। এখন বুঝতে পারছি তুই আমাকে নিয়ে কত ভাবিস, এমনকি কেউ আমার নামে কিছু বলতে গেলে রুখে দাঁড়াস। বাবা মা ভালোই করেছে, আর যদি আমাদের একা রেখে না যেত তাহলে আমরা আমাদের ভুল বুঝতে পারতাম না। তখনই রহিম আর তার বউ বাড়িতে আসে। এ আমি কি দেখছি? বাবা মা, তোমরা ফিরে এসেছো? হ্যাঁ মা, ভেবেছিলাম তোদের ফেলে কিছুদিন থাকতে পারবো, কিন্তু এখান থেকে যেতে তোদের চিন্তায় এক মুহূর্ত কাটতে চাইছিল না, তাই তো চলে এলাম। সে তুমি যাই বলো, আমার বুদ্ধি কিন্তু কাজে দিয়েছে। দুই বোন কেমন মিলে গেছে। হ্যাঁ মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমরা আর কখনো ঝগড়া করব না। আমার লক্ষ্মী মেয়েরা। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে, ডাকছো কেন? বাহিরে গিয়ে দেখো তো, এত চেঁচামেচি কিসের? আমার তো মাথা ব্যথা হয়ে যাচ্ছে। গ্রামের সবাই একটু সমস্যার মধ্যে আছে, আর তারা তোমার কাছে সাহায্য চাইতে এসেছে, আর তুমি কি না তাদের সাহায্য করছো না? এই নিয়ে তারা তোমার কাছে কতবার এলো। না না, আমি কাউকে সাহায্য করতে পারবো না। তুমি হলে গ্রামের মোড়ল, আর তুমি যদি সবাইকে সাহায্য না করো তাহলে আর কে সাহায্য করবে বলো তো? আমি এত কথা শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি সবাইকে বিদায় করো। এ কথা শুনে মোড়লের বউ সেখান থেকে চলে গেল, আর মোড়লের বাড়ির চাকর বাহিরে গিয়ে সবাইকে বলতে লাগলো। তোমরা সবাই এখান থেকে চলে যাও, মোড়ল মশাই আপনাদের কোনো সাহায্য করতে পারবে না। মোড়ল মশাইকে সাহায্য করতেই হবে। মোড়ল মশাই যদি আমাদের সাহায্য না করে তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। মোড়ল মশাই আপনাদের সাথে কোনো কথা বলতে চান না, চলে যান এখান থেকে। এ কথা শুনে সবাই সেখান থেকে চলে গেল। অন্যদিকে মোড়ল একা একা বলতে লাগলো। আমার টাকা পয়সা বেশি হয়নি যে গ্রামের সবাইকে দান করে দেব, আমার টাকা দিয়ে আমি সুখে দিন কাটাবো। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। খরার কারণে মাঠ ঘাট শুকিয়ে গেল, জমির ফসল নষ্ট হতে লাগলো। হে ভগবান, তুমি আমাদের রক্ষা ভাবনা করতে লাগলো। আর একদিন রাতে অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো। ভগবান বুঝি আমার কথা শুনেছেন। ভগবান সবার মঙ্গল করুক। আজ জমিতে গিয়ে দেখে আসি জমিটার কি অবস্থা। সেই লোকটি তার জমিতে গেল আর দেখাশোনা করতে লাগলো। অন্যদিকে মোড়লের বাড়িতে এক সাধু বাবা এলো। বাড়িতে কেউ আছে? মারে, আমায় একটু জল দে তো। আরে সাধু বাবা, আপনি আসুন, ভিতরে আসুন। আরে গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হলো, এভাবে ডাকছো কেন? এই লোকটিকে তুমি কোথায় পেলে শুনি, আর তাকে ভিতরে কেন নিয়ে এসেছো? এভাবে কেন বলছো? উনি একজন সাধু বাবা। আমি কোনো সাধু বাবাকে মানি না, আপনি এখান থেকে চলে যান। আপনি জল খেয়ে যান সাধু বাবা। না, এই জল আমার পেটে সইবে না। তোর স্বামী এই কাজটি ঠিক করলো না। একজন সাধু বাবার সাথে খুবই অন্যায় কাজ করেছে, এর শাস্তি তোকে পেতেই হবে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই একদিন
আমার কাছে আসবি, আর তোকে একদিনের চাকর হতে হবে। না না সাধু বাবা, আপনি এ কাজ করবেন না। তোর স্বামীকে আমার কাছে আসতেই হবে, আর একদিনের জন্য আমার চাকর হয়ে থাকতে হবে। এ কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। আর মোড়ল বলতে লাগলো, তুমি চিন্তা করো না গিন্নি, আমায় এ কাজ কখনোই করতে হবে না। আর আমি আমি এই সাধু বাবার চাকর কখনোই হব না। এভাবে চলে গেল বেশ কিছুদিন। আর একদিন মোড়লের বউ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। আর একদিন এক কবিরাজ মোড়লকে বলল, তোর বউকে বাঁচানোর একটি উপায় খোলা আছে। কি সেই উপায় কবিরাজ বাবু? আমি সেই কাজ করতে রাজি আছি। আমার স্ত্রীকে যে আমার বাঁচাতেই হবে। সাধু বাবার কাছে একটি মলম আছে, এই মলম শুধু তার কাছেই পাওয়া যাবে। সেই মলম তোর স্ত্রীর কপালে ছুঁয়ে দিতে হবে, আর এই কাজটি করলেই তোর স্ত্রী একদম সুস্থ হয়ে যাবে। না, আমি এ কাজ করতে পারবো না। আমি কোনো সাধু বাবার কাছে যেতে পারবো না। এই কাজ না করলে তোর স্ত্রীকে বাঁচানো যাবে না। এ কথা বলে কবিরাজ সেখান থেকে চলে গেল। আর মোড়ল দুশ্চিন্তায় পড়ে গেল। কি করব, কি করব? শেষে কিনা সাধু বাবার কাছে আমার যেতে হবে, কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই। এভাবে সারা রাত ভাবতে লাগলো। আর পরদিন সকালবেলা সে সাধু বাবার কাছে চলে গেল। আমি জানতাম তোকে আমার কাছে আসতেই হবে। হা 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 হা। সাধু বাবা, আপনি আমায় বাঁচান। আমার স্ত্রী মৃত্যু পথযাত্রী, তাকে যে বাঁচাতেই হবে। কিন্তু আমি কি করে সাহায্য করব? আপনার কাছে এক ধরনের মলম আছে, যা আমার স্ত্রীর কপালে ছুঁয়ে দিতে হবে, তাহলে আমার স্ত্রী সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি তো ওকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এরকম করবেন না সাধু বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন। তাহলে একদিনের চাকর হতে হবে তোকে। গ্রামের মোড়ল সাধু বাবার কাছে একদিনের চাকর হয়ে গেল। আর এ কথা গ্রামের সবাই জানতে পেল। আর মোড়ল সেই সাধু বাবার কথা মতো কাজ করতে লাগলো। আর এসব শুনে সবাই সেই সাধু বাবার কাছে এলো। মোড়ল কিনা হলো একদিনের চাকর, এটা খুবই হাস্যজনক। চুপ করো তোমরা। কখনো কখনো নিজেদের ভুলের জন্য এরকম শাস্তিও পেতে হয়। তোমাদের মোড়ল ভুল করেছিল, তাই তার শাস্তি পেল। আজ থেকে তোমাদের মোড়ল তোমাদের সাহায্য করবে। আজ থেকে তোমরা এক নতুন মোড়লকে দেখতে পারবে। আমার অনেক ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই নে তোর মলম, তুই তোর স্ত্রীকে গিয়ে সুস্থ কর। এরপর মোড়ল সেই মলম নিয়ে বাড়িতে এলো। আর স্ত্রীর কপালে ছুঁয়ে দিল। আর মোড়লের স্ত্রী একদম সুস্থ হয়ে গেল। হ্যাঁ গো, দেখো আমি একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ গিন্নি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না। এভাবে মোড়ল তার ভুলগুলো বুঝতে পারলো।